শুভ সন্ধ্যা। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের আজকের আলোচনায় সবাইকে স্বাগত। আমাদের গবেষক, ছাত্রছাত্রী, বন্ধু বান্ধব যারা রয়েছেন তাদের কথা মাথায় রেখেই আমাদের এই আলোচনা। কিছুদিন আগেই স্যার আলোচনা করেছিলেন রিসার্চ টপিক বিষয়ে। আজকের আলোচনার টপিক রাইটিং এজ এ মেথড। আজকের আলোচনার আলোচক প্রফেসর সৌম্যজিৎ পাত্র স্যার, সিনিয়র ফ্যাকাল্টি, ডিপার্টমেন্ট অফ সোশিওলজি, সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটি। আমি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও আমাদের ডাকে সাড়া দিয়ে আজকের এই আলোচনার জন্য আসার জন্য। আমি স্যারকে অনুরোধ জানাবো আজকে এই সুন্দর আলোচনাটি শুরু করার জন্য। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের সমস্ত যারা আছো, সংগঠক, সঙ্গে যুক্ত, প্রকাশ, সমীরণ, আরো যারা যারা আছো, তাদের অসংখ্য ধন্যবাদ। এই ধরনের ছাত্রছাত্রীদের কথা ভেবে যে আলোচনা চক্রের সিরিজ তোমরা চালাচ্ছ, এটা সত্যি প্রশংসার যোগ্য। আরো বিভিন্ন ধরনের আলোচনা তোমরা এই প্ল্যাটফর্ম থেকে সংগঠিত করো, এটা আমরা চাই। আমি সরাসরি আজকের বিষয়ে চলে যাই। রাইটিং অ্যাজ এ মেথড একটা গবেষণা প্রক্রিয়া দুটো অংশে বিভক্ত। একটা হচ্ছে গবেষণাটা করা, তথ্য সংগ্রহ করা, বিশ্লেষণ করা, তার জন্য প্রয়োজনীয় যা যা স্ট্যাটিস্টিক্স, অন্য মেথড অ্যাপ্লাই করা তথ্য সংগ্রহের ক্ষেত্রে সেটা, এবং তার পরবর্তী পর্যায়ে সেই গবেষণাটাকে লিপিবদ্ধ করা, নথিবদ্ধ করা এবং পাঠকের কাছে পৌঁছে দেওয়া। এই পুরো কাজটাতে লেখা বিষয়টা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। গবেষণা যেটা আমরা করলাম, কতটা তথ্য পেলাম, কতটা তথ্য বিশ্লেষণ করতে পারলাম, কত নতুন ধরনের ক্ষেত্র আমরা উন্মোচিত করলাম, সেটা সবটাই নির্ভর করে কেমনভাবে গবেষণাটা আমরা লিখিত আকারে প্রকাশ করব। এই নিয়ে আমি পরবর্তীকালে আসবো। সারা পৃথিবীতেই নানা ধরনের চর্চা হয়েছে, ইতিহাসের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মতবাদ, বিভিন্ন দৃষ্টিভঙ্গি উঠে এসছে যে একটা গবেষণা কেমনভাবে লেখা উচিত। কিন্তু শুরুতেই যে কথাটা আমি বলতে চাই, ছাত্রছাত্রীদের কথা ভেবেই, যে সাধারণভাবে ছাত্রছাত্রীদের দু তিন ধরনের গবেষণার কাজ করতে হয়। একটা হচ্ছে পিএইচডি সংক্রান্ত কাজ। সেই পিএইচডি সংক্রান্ত কাজ করতে গিয়ে তাদের একটা রিসার্চ প্রপোজাল লিখতে হয়। ফলে অনেক সময় আমি দেখি আলোচনা বিভিন্ন প্ল্যাটফর্মে হয় রিপোর্ট রাইটিং এর উপর আলোচনা। আমি সেই প্রসঙ্গেই তোমাদের ছাত্রছাত্রী যারা আছেন তাদের বলি, গবেষক যারা আছেন তাদের বলি যে এই যখন আমরা লেখা শুরু করব, রিপোর্ট প্রপোজাল, রিসার্চ প্রপোজাল আর রিপোর্ট রাইটিং দুটোর মধ্যে মূলত কিছু তফাৎ আছে। তফাৎটা হচ্ছে রিসার্চ প্রপোজাল আমরা সাধারণভাবে লিখি গবেষণার একদম শুরুতে। সেখানে ভবিষ্যতে আমরা কিভাবে গবেষণা কাজটা চালাবো এই দৃষ্টিভঙ্গি থেকে রিসার্চ প্রপোজাল লিখতে হয়। কিন্তু রিপোর্ট রাইটিং একদম গবেষণার শেষ পর্যায়ে, গবেষণাটা চালানোর পর পাঠকের কাছে কিভাবে পৌঁছে দেব সেই ভাবে লিখতে হয়। ফলে রিসার্চ প্রপোজাল লেখার যে দৃষ্টিভঙ্গি, যে পরিপ্রেক্ষিত, যে উদ্দেশ্য, আর রিপোর্ট রাইটিং একদম গবেষণাটা করার পর সেটা পিএইচডি হোক, এমফিল হোক, বা অনেক ক্ষেত্রে অনেক বিষয়ে এমএ স্টুডেন্টদেরও ডিসার্টেশন একটা তৈরি করতে হয় ছোট একটা ক্ষেত্র গবেষণার পর। প্রথম যে কথাটা আমি বলবো যে ছাত্রছাত্রী গবেষক যারা আছেন তারা, বা জার্নাল আর্টিকেল যদি লেখেন
যাই লিখুন না কেন, আমাদের প্রথম, আমি আজকের আলোচনায় আসব যে কি কি ভাবে লিখলে আমার লেখার মান উন্নত হবে, কি কি ভাবে লিখলে লেখাটা আন্তর্জাতিক ক্ষেত্রে স্বীকৃতি পাবে বা গৃহীত হবে, সেগুলো ধীরে ধীরে আমি কিছু বিষয় আলোচনা করব। কিন্তু প্রথম যে কথাটা দিয়ে শুরু করতে চাই আজকের এই আলোচনা, সেটা হচ্ছে যে কোনো বিষয় লেখার আগে আমাদের ভাবতে হবে, অবশ্যই ভাবতে হবে, এটা খুব জরুরি পর্যায়ে, যে লেখাটাকে দেখবে, কারা দেখবেন লেখাটা। সেটা রিসার্চ প্রপোজাল যদি হয় তাহলেও ভাবতে হবে, সেটা যদি MA MSc ডিসার্টেশন হয় তাহলেও ভাবতে হবে, সেটা যদি PhD হয় তাহলেও ভাবতে হবে, বা আপনারা যদি জার্নালে লেখেন বা বই লিখতে চান তাহলেও ভাবতে হবে। এই প্রত্যেকটা ক্যাটেগরির লেখার ধরন, পাঠক কিন্তু আলাদা আলাদা। যেমন আমি অনেক সময় আমার ছাত্রদের বলি যে যখন তারা PhD করার জন্য ডিসার্টেশন লিখছে, সেই ডিসার্টেশন কিন্তু যখন মানে বই লেখার মতো হবে না, কারণ বই যখন আমরা লিখি তখন সেটা একটা বিষয়, অনেক বড় সংখ্যক পাঠকের কাছে সেই পাঠককে আমরা চিনি না, সেই পাঠক কত ধরনের পাঠক হতে পারে, সেই সব কথা মাথায় রেখেই একটা বই কিন্তু লিখতে হবে। উল্টো দিকে আমরা যখন PhDর জন্য লিখব, তখন একদম খুব স্পেসিফিক উদ্দেশ্য হচ্ছে PhD থিসিসটা একজন এক্সামিনার বা দুজন তিনজন এক্সামিনার পড়বেন। এটা কিন্তু বৃহত্তর পাঠকের কাছে পাঠানোর জন্য নয়। ভবিষ্যতে যদি PhD থিসিসটা অনেকে বই আকারে প্রকাশ করেন, সেটা খুব ভালো কাজ, করা উচিত, কিন্তু তার জন্য প্রয়োজনীয় পরিবর্তন, প্রয়োজনীয় মডিফিকেশন জরুরি। কারণ থিসিসটা যখন আমি লিখেছিলাম PhDর জন্য, তখন দুজন তিনজন এর বেশি পড়বেন না, এইটাই আমরা ভেবে নিয়েছিলাম। এবং যদি এখন সমস্ত থিসিসই শোধগঙ্গায় ওঠে, শোধগঙ্গার থেকে অনেক ছাত্রছাত্রী ডাউনলোড করে পড়ে, কিন্তু সেটাও খুব স্পেসিফিক একটা টার্গেট কিছু মানুষ পড়েন, এটা বৃহত্তর পাঠকের কাছে পৌঁছয় না বইয়ের মতো। ফলে লেখার শুরুতে আমি আমার ছাত্রছাত্রীদের সবসময় বলি যে শুধু গবেষণা কাজ লেখা নয়, আমরা যদি কাউকে চিঠি লিখি, আমরা যদি কারোকে হোয়াটসঅ্যাপে মেসেজ লিখি, তাহলেও কিন্তু আমাদের ভাবা দরকার যে এই মেসেজটা, এই যেটা আমি লিখছি, সেটা পড়বেন কে। এই সামান্য যে একটা বিষয়, সেটা যদি আমরা একটু মাথায় রাখি, যখনই আমরা যা কিছু লিখব, তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যার থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, বা আমাদের যে কাজটা, আমরা লেখার কাজটা করছি, সেটা অনেক সহজ হবে। আমি পরে আসবো যে কি কি লিখবো, কিভাবে লিখবো, কি করে লিখলে লেখার মান উন্নত হবে, সেটা আমি পরের ফেজে আসবো। কিন্তু এখন যেটা দিয়ে আমি শুরু করতে চাই, যে আমি যাই লিখি না কেন, সেটা রিসার্চ প্রপোজাল হতে পারে একদম গবেষণার শুরুতে, সেটা গবেষণার একেবারে শেষে রিপোর্ট রাইটিং হতে পারে, সেটা কোনো জার্নালের জন্য হতে পারে, সেটা কোনো বইয়ের জন্য হতে পারে, বা সেটা MA MSc পরীক্ষার জন্য হতে পারে। আমরা যখনই লিখি, আমরা যেটা যদি এটা ভেবে নিই যে এই লেখাটা কে পড়বেন, যখন আমরা দেখবো এই লেখাটা কোনো একজন টিচার পড়বেন, তখন যে মাপকাঠিতে আমি লিখবো, যে বিষয় মাথায় রেখে আমি লিখবো, নিশ্চয়ই যখন আমি জানবো যে আমার এই লেখাটা যে কোনো মানুষ বইয়ের দোকান থেকে বা বইমেলা থেকে বইটা কিনে পড়ে নিতে পারবেন, আমি নিশ্চয়ই সেই একই মাপকাঠিতে লিখবো না। যদি লিখি, তাহলে আমার বইয়ের সাফল্য কিন্তু খানিকটা প্রশ্নচিহ্নের মুখে পড়তে পারে। সুতরাং লেখার শুরুতেই কে পড়বেন লেখাটা, এইটা নির্ধারণ করা ভীষণ জরুরি। আমি আরেকটা বিষয় একটু উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে, আমি এই বিষয়টা হলো ইনভেস্টিগেশন আর রিসার্চের মধ্যে কিন্তু একটা তফাৎ আছে। আমি অনেক জায়গায় এই কথাটা বলেছি, এখানেও এটা শেয়ার করতে চাই। কিন্তু শেয়ার করার আগে একটা ছোট্ট আমার জীবনের অভিজ্ঞতা আমি শেয়ার করছি সবার সঙ্গে। আমি একবার একটা ট্রেনের করে ট্রাভেল করছিলাম, এবং ট্রাভেল করার সময়, ট্রেনে যাতায়াত করার সময়
আমি একটা নোট নিচ্ছিলাম, একটা কাগজে ডায়েরিতে লিখছিলাম কিছু একটা। কিছুক্ষণ পর আমি খেয়াল করলাম যে আমার পেনের যে ঢাকনাটা ছিল সেই পেনের ঢাকনাটা খুঁজে পাচ্ছি না। অনেক খোঁজাখুঁজি আমি করলাম, পেনের যে ঢাকনাটা ট্রেনের কোথাও পড়ে গেছে, আমি খুঁজে আর পাচ্ছি না। তা আমার পাশেই কতগুলো ছাত্র, আমি তাদের চিনি না, কতগুলো ছাত্র ছিল, তারা এসে বললো যে স্যার আপনি কি পেনের ঢাকনাটা পাচ্ছেন না? বললাম হ্যাঁ পাচ্ছি না। তা আমরা একটু দেখছি বলে তারা দুটি ছেলে খোঁজাখুঁজি করে দেখা গেল যে আমার যে সিট ছিল সেই সিটের ভেতরে একদম ঢুকে গেছে। তারা ওই মোবাইলের আলো টালো জেলে আমার ঢাকনাটা খুঁজে দিল। তা আমি তাদের ধন্যবাদ জানালাম সেই ছাত্র দুজনকে। তারা তাদের নিজের সিটে গিয়ে এবার বাকি যে ছাত্ররা ছিল তাদের বলল যে কথাটা, সেটা দিয়ে আজকে আমি এই আলোচনাটা এই পর্যায়ে শুরু করি। তারা বলল যে দেখলি কেমন গবেষণা করে বার করলাম। আমার মাথায় সঙ্গে সঙ্গে এই জিনিসটা এলো যে সত্যিই কি এটা গবেষণা? আপনারা যারা নিউজ পেপার পড়েন, আপনারা যারা টেলিভিশন দেখেন, তারা জানেন প্রতিনিয়ত আমাদের দেশের রাজ্যের পুলিশ, আমাদের দেশের সিবিআই, আমাদের দেশের ইডি নানা ধরনের কঠিন কঠিন এই ধরনের ইনভেস্টিগেশন করছেন এবং কঠিন কঠিন রহস্য সমাধান করছেন। গোপন তথ্য, অনেক দুরূহ বিষয়, দুরূহ তথ্য সেসব তারা সংগ্রহ করছেন। কিন্তু এই যে তথ্য সংগ্রহ করছে এগুলোকে আমরা কি রিসার্চ বলতে পারি? যে আমার এই ছাত্রটাও একটা নতুন একটা জিনিস খুঁজে দিল আমাকে, যে জিনিসটা ছিলই সেই জিনিসটা খুঁজে দিল। কি এটা কি রিসার্চ? সেই ছেলেটি যে বলল আমার কেমন রিসার্চ করে পেলাম, আসলে এটা রিসার্চ নয়। ইনভেস্টিগেশন আর রিসার্চের মধ্যে তফাৎ হলো এই, আমরা লিখবো যখন রিসার্চ রিপোর্ট তখন এটা মাথায় রাখবো। সেটা হচ্ছে একটা ইনভেস্টিগেশন তখনই রিসার্চ হয়ে দাঁড়ায় যখন সেই ইনভেস্টিগেশন থেকে প্রাপ্ত তথ্য কোনো এক্সিস্টিং নলেজকে, কোনো থিওরি ডেভেলপমেন্ট হয়, কোনো জেনারেলাইজড কোনো স্টেটমেন্ট আসে, কোনো মডেল তৈরি হয়, তখন তাকে আমরা রিসার্চ বলতে পারি। অর্থাৎ গবেষণার যে ফল, সেই ফলে আমাদের স্টোর হাউস অফ নলেজ মডিফাইড হয়। স্টোর হাউস অফ নলেজকে আমরা চ্যালেঞ্জ করি বা এনরিচ করি মূলত একটা থিওরাইজেশনের মাধ্যমে। একটা তত্ত্ব তার থেকে উঠে আসে, একটা জেনারেলাইজড একটা আইডিয়া উঠে আসে, একটা সাধারণীকরণ ঘটে। ঠিক যেমন এই যে ছেলেটি খুঁজে বের করলো আমার পেনের ঢাকনাটা, সে যদি আরো অনেক আমার মতো শিক্ষকের পেনের ঢাকনা খুঁজে পায় এবং একটা সিদ্ধান্তে উপনীত হয় যে শিক্ষক মাত্রই পেনের ঢাকনা হারিয়ে ফেলেন, এই রকম একটা সাধারণীকরণের তার এই পর তথ্য সংগ্রহ বা এটাকে ইনভেস্টিগেশন বলি, এই যদি সে করতে পারে তখন তার এই ইনভেস্টিগেশনটা একটা রিসার্চের দিকে যেতে পারে। যে মূল যে তফাৎ, আমাদের পুলিশ প্রশাসন, আমাদের সিবিআই, ইডি ইত্যাদি ইত্যাদি যে সমস্ত সংগঠন আছে, তারা যে কাজটি করেন সেই কাজটি কিন্তু ইনভেস্টিগেশন, রিসার্চ নয়। কখনো যদি এই নানা ধরনের ইনভেস্টিগেশন থেকে একটা থিওরি ডেভেলপ কখনো করে বা কেউ যদি করেন, তখন আমরা বলতে পারি এই ইনভেস্টিগেশনটা একটা রিসার্চের পর্যায়ে পৌঁছে গেছে, উন্নীত হয়েছে। কাজেই আমরা যখন কোনো লিখবো, অনেক সময় বিভিন্ন ইনভেস্টিগেশন রিপোর্টও লিখতে হয়। রাইটিং অ্যাজ এ মেথড যখন আমি বলছি, শুধু তো কতগুলো ছাত্রী বা গবেষকের কথা ভেবে না ভেবে আমরা যদি একটু বৃহত্তর ক্ষেত্রে ভাবি, তাহলে রাইটিং অ্যাজ এ মেথড, এই মেথডটা কিন্তু নানা ধরনের অ্যাক্টিভিটি কিভাবে আমরা প্রকাশ করব, যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ রিপোর্ট এক ধরনের হয়, সেটা রিসার্চ একটা পিএইচডি থিসিসের থেকে অনেকাংশে আলাদা। ফলে আমরা যখন এই
কিছু লিখব, তখন আমাদের এই বিষয়টাও মাথায় রাখতে হবে যে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিপোর্ট, এটা কোনো ইনভেস্টিগেশনের রিপোর্ট না, এটা কোনো রিসার্চ রিপোর্ট। এই রিসার্চ রিপোর্টের ক্ষেত্রে যে লেখাটা রিসার্চ রিপোর্ট দাবি করে সেটাকে এমনি চলতি কথায় বলা হয় একাডেমিক রাইটিং। এই একাডেমিক রাইটিং এর কিছু বৈশিষ্ট্য আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ রিপোর্ট কিন্তু একাডেমিক রাইটিং নয়। অ্যাডমিনিস্ট্রেটিভ রিপোর্ট বা একটা সার্ভে রিপোর্ট, একটা কোনো কোথাও একটা প্রজেক্ট, কোনো বিভিন্ন ছাত্রছাত্রী প্রজেক্টে অংশ নেয়, সেই প্রজেক্ট রিপোর্ট, এই রিপোর্টগুলো কিন্তু পিএইচডি ডিসার্টেশনের থেকে, পিএইচডি থিসিস এর থেকে অনেকাংশে আলাদা। এই চরিত্রগত তফাৎটা, এই গুণগত তফাৎটা কিন্তু আমাদের এটা সত্যি বলে প্রকাশ করাটা খুব সহজ নয়। ছাত্রছাত্রীদের বুঝতে হবে, এবং যে যত ভালো বুঝবে তার সে তত সফল গবেষক হয়ে উঠতে পারবে। একাডেমিক রাইটিং, এবার আমি আমাদের মূল যে জায়গা, আমরা একাডেমিক রাইটিংটাই আজকে আলোচনা করব। এই একাডেমিক রাইটিং এর প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে একাডেমিক রাইটিং হবে ফর্মাল, ভীষণভাবে ফর্মাল। এর বাংলা কি হবে আমি জানি না। ফর্মাল লেখা মানে, আমি যে উদাহরণ দিয়ে ছাত্রছাত্রীদের অনেক সময় বোঝানোর চেষ্টা করি, যে ভাষায় আমরা বন্ধু বান্ধবকে চিঠি লিখি, হোয়াটসঅ্যাপ করি, সেটাকে ইনফর্মাল। আমরা যখন কোনো রিসার্চের রিপোর্ট লিখব, ধরা যাক সেটা পিএইচডির একটা রিপোর্ট, থিসিস, সেই লেখা যখন লিখব সেটা কিন্তু ভীষণভাবে ফর্মাল লেখা হবে। যেমন বিভিন্ন সাবজেক্ট আছে আমাদের সোশ্যাল সায়েন্সের, অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, সাইকোলজি, পলিটিক্যাল সায়েন্স, এই প্রত্যেকটা বিষয়ের নিজস্ব কিছু পরিভাষা আছে। সেই পরিভাষাগুলো ব্যবহার করব, এবং যে লেখার যে সেন্টেন্স কনস্ট্রাকশন, সেই সেন্টেন্স কনস্ট্রাকশনটাও কিন্তু খুব একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হবে। সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু কখনোই খুব ইনফর্মাল ওয়েতে হবে না। আমার ধারণা আমাদের ছাত্রছাত্রীদের এই বিষয়টা এর থেকে বেশি বলার প্রয়োজন নেই। আর শুধু এইটুকুনি বলি, যে ভাষায়, যেভাবে, যে ধরনের আমরা মন নিয়ে একটা মেসেজ লিখি, একটা কোনো রকমের চিঠি লিখি, ঠিক সেই ভাষায় কিন্তু সেই রকম ইনফর্মাল ওয়েতে আমরা একটা পিএইচডি থিসিস লিখতে যাব না। অনেক সময় ছাত্রছাত্রীদের মধ্যে তারা যখন থিসিসটা লেখে, আমরা এটা খেয়াল করি যে লেখার মধ্যে একটা ইনফর্মালিটি আছে। আমি আপনাদের একটা ছোট্ট ক্লু দিতে পারি যে কিভাবে লেখাটা একটু ফর্মাল হবে। সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসে লিখুন। অর্থাৎ এরকম ভাবে না লেখাই ভালো যে আই কন্ডাক্টেড এ ফিল্ড ওয়ার্ক ইন দ্যাট ভিলেজ, এইভাবে না লিখে দ্য ফিল্ড ওয়ার্ক ওয়াজ কন্ডাক্টেড ইন দ্যাট ভিলেজ, এইরকম ভাবে যদি আমরা লিখি, অর্থাৎ আই এই ধরনের আই হ্যাভ অবজার্ভ, এইভাবে সাধারণভাবে আমরা একটা পিএইচডি থিসিস সাধারণভাবে লিখি না। এ তো কোনো সত্যি কোনো ফর্মুলা নেই। কখনো আপনি দেখতে পারেন কেউ কেউ হয়তো লেখেন, কিন্তু সেটা খুব প্রচলিত রীতি নয়। আর খুব বড় মাপের যারা মানুষ হন তাদের আমিও খেয়াল করে দেখেছি, তারা হয়তো কখনো কখনো আই দিয়ে লেখেন, কিন্তু আমি সাধারণ ছাত্রছাত্রীদের জন্য বা গবেষকদের জন্য বলছি, বা আমাদের মতো যারা আমরা আছি, সাধারণভাবে আমরা পছন্দ করি না, আমরা প্যাসিভ ভয়েস এ লেখাই পছন্দ করি। এক্ষেত্রে আরেকটা বিষয়, এই রাইটিং অ্যাজ এ মেথড শুরু করার আগে যে কি কি ধরনের কাজ আমরা করব বা কি কি ধরনের কাজ আমরা করব না, কোন ধরনের শব্দ আমরা ব্যবহার করব, কোন ধরনের শব্দ আমরা ব্যবহার থেকে বিরত থাকব, এটা করার আগে আরেকটা কথা বলতেই হবে। সেটা হচ্ছে এই গবেষণার কাজটিকে লিখার আকারে প্রকাশ করার জন্য ভাষার ওপর কিন্তু দখল থাকা চাই। ভাষার ওপর দখল না থাকলে যে কাজটি আমি
করলাম, যে তথ্যটি আমি সংগ্রহ করলাম, যে স্ট্যাটিস্টিক্স আমি অ্যাপ্লাই করলাম, বা যে সেন্সাস ডেটা থেকে যে সিদ্ধান্তগুলো আমি গ্রহণ করলাম, সেইগুলোকে সঠিকভাবে প্রকাশ করার ক্ষেত্রে ভীষণ সমস্যা হবে যদি ভাষার ওপর দক্ষতা না থাকে। আমি ধরেই নিচ্ছি যে বেশিরভাগ যে থিসিস সোশ্যাল সায়েন্সের সেটা কিন্তু ইংরেজি ভাষাতেই লেখা হয়, বেশিরভাগটা এখনো পর্যন্ত। আমাদের পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে যদি আমরা বলি, সোশ্যাল সায়েন্সের পিএইচডি, অন্তত পিএইচডির ক্ষেত্রে বা অন্যান্য যে রিসার্চ প্রপোজাল লেখার ক্ষেত্রে, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের যে স্টুডেন্ট ছাত্রছাত্রী, এই পিএইচডি স্তরে কিন্তু আমরা ইংরেজি ভাষাই বেশি রিসার্চ প্রপোজাল হোক বা রিপোর্ট রাইটিং হোক লেখা হয়। বাংলা ভাষাতেও হলেও, যে ভাষাতেই হোক, সেটা কিন্তু ভাষার ওপর দখল থাকাটা অত্যন্ত জরুরি। এই ভাষার ওপর দখল থাকলেই একজন গবেষক বুঝতে পারবেন যে বিভিন্ন বিষয়ে ভাষার তারতম্য ঘটে যায়। অর্থাৎ ইংরেজি ভাষাতেই আমি ধরে নিচ্ছি লেখা হচ্ছে, আপনারা যদি লক্ষ্য করেন যে আজ থেকে 20-30 বছর আগে, ফর এক্সাম্পল, অ্যানথ্রোপোলজিতে যে ভাষায় অ্যানথ্রোপোলজিক্যাল গুরুত্বপূর্ণ কাজগুলো লেখা হতো, ঠিক সেই ভাষায়, ঠিক সেই স্পিরিট, ল্যাঙ্গুয়েজের যে স্পিরিট, সেই ভাষায় কিন্তু সোশিওলজি বা পলিটিক্যাল সায়েন্সের ভাষা হতো না। আমি এই প্রসঙ্গে আমার যেটুকু অভিজ্ঞতা আমি দেখেছি, সেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স এবং সোশিওলজির ভাষাগত লিঙ্গুইস্টিক যে মিল, সেটা কিন্তু অনেকটা। কিন্তু অ্যানথ্রোপোলজির ভাষা, আপনারা যদি খুব বিখ্যাত কাজ অ্যানথ্রোপোলজির দেখেন এবং বিখ্যাত কাজ সোশিওলজি পলিটিক্যাল সায়েন্সের দেখেন, দেখবেন যে ভাষার যে গঠন সেখানে কিন্তু, বা লেখার যে স্টাইল, সেই তার মধ্যে কিন্তু ফারাক আছে। ভাষার ব্যবহার, শব্দের ব্যবহার, সেন্টেন্স কনস্ট্রাকশনের তফাৎ কিন্তু আছে, এটা আমার মনে হয়েছে। আমি প্রথম যেটা বললাম যে সোশ্যাল সায়েন্স এর যে ভাষা, সেই ভাষা হবে ফর্ম্যাল, সেখানে ইনফর্ম্যাল ভাষা থাকবে না। ইনফর্ম্যাল ভাষা, ফর্ম্যাল ভাষার ক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস ইউজ করব। ঠিক তেমনি সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে খুব রোম্যান্টিসাইজ করা, অর্থাৎ যদি ধরুন কেউ অ্যানথ্রোপোলজি বা সোশিওলজি বা পলিটিক্যাল সায়েন্সেরও কাজ হয়, খুব এমন রোম্যান্টিসাইজ করছে, ট্রাইবালস আর পুয়ার, এত তারা এই সব থাকে, এই জায়গায় থাকে, এই যে রোম্যান্টিসাইজ করা, বা উইমেন আর সো ভালনারেবল, এই একদম রোম্যান্টিসাইজ করা দরকার নেই। রোম্যান্টিসাইজ যত আমরা করব তত কিন্তু লেখার যে গভীরতা, গুরুত্ব হারিয়ে যাবে। আমি একটু পরেই আসব, আমরা যে ধরনের রোম্যান্টিসাইজেশন লিটারেচারে দেখি, তাদের কিন্তু রোম্যান্টিসাইজ করতে হয়। আমরা সোশ্যাল সায়েন্সে কিন্তু ওই ধরনের রোম্যান্টিসাইজেশন থেকে, আমি নিশ্চয়ই ধরে নেব যে আপনারা বুঝতে পারছেন রোম্যান্টিসাইজ কাকে বলে। কোনো একটা বিষয়কে অত্যন্ত বিভিন্ন রকম বিশেষণ দিয়ে একটা আবহ মতো তৈরি করা, সেইটা থেকে কিন্তু কোনো সোশ্যাল সায়েন্সের লেখা, পলিটিক্যাল সায়েন্স হোক, সোশিওলজি হোক বা সাইকোলজি হোক, হিস্ট্রি হোক, এই ধরনের রোম্যান্টিসাইজেশন আজকের দিনে দাঁড়িয়ে কোনো একাডেমিক রাইটিংয়ে এটা একদম চলে না। ঠিক তেমনি আমরা ব্যবহার করব না হাউএভার, জেনারেলি, মোর ওভার, ইনফ্যাক্ট, এই যে ধরনের শব্দগুলো, এই শব্দগুলো কিন্তু লেখার যে গুরুত্ব বা লেখার মধ্যে যে গাম্ভীর্য, সেই গাম্ভীর্য খানিকটা ক্ষুণ্ণ করে দেয়। আমরা যদি কথায় কথায় হাউএভার 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 লিখি, কথায় কথায় জেনারেলি জেনারেলি, ইনফ্যাক্ট, হ্যাঁ, এই ধরনের শব্দ যত কম ব্যবহার করা হবে, লেখার মান বা লেখার ওই যেটা গুরুত্ব, সেইটা গাম্ভীর্য, সেটা প্রকাশ পাবে। ঠিক তেমনি আমরা
অনেক সময় যেটাকে বলে নন কনভিন্সিং আর্গুমেন্টস দিই। যেমন একটা খুব সাধারণ, আমি যখন ছাত্রছাত্রীদের থিসিস কারেক্ট করি, অনেক সময় তারা লেখে ইট ইজ ইন্টারেস্টিং টু নোট দ্যাট বলে একটা লিখে দিল, কিন্তু কেন সেটা ইন্টারেস্টিং সেটা লেখা হলো না। এইটা কিন্তু নন কনভিন্সিং। অর্থাৎ যিনি এক্সামিনার তিনি ধাক্কা খাবেন। তিনি যখনই আপনারা লিখছেন যে ইট ইজ ইন্টারেস্টিং টু নোট, তাহলে তিনি মনে করবেন যে কিছু একটা ইন্টারেস্টিং ঘটনা হবে। এইবার ইন্টারেস্টিং টু নোট বলে একটা কিছু বলা হলো, কিন্তু বলা হলো না যে কেন সেটা ইন্টারেস্টিং, কোন কোন বিষয় থেকে, কোন কোন বিষয় দিক থেকে এই বিষয়টা ইন্টারেস্টিং। এই আলোচনাটা না করেই জাস্ট একটা এক লাইনে একটা এগুলোকে অনেক সময় এমটি স্টেটমেন্টসও বলে। এমটি, হ্যাঁ, এর কোনো না আছে কোনো এর পেছনে আর্গুমেন্ট, না আছে কোনো স্ট্যাটিস্টিক্স, না আছে কোনো যুক্তি, না আছে কোনো হিস্ট্রি। হ্যাঁ, এই ধরনের স্টেটমেন্ট কিন্তু একটা লেখাকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে। আমি বিভিন্ন জায়গায় যখন লেখা দেখি তখন দেখি যে এই ধরনের এমটি স্টেটমেন্টস করে লেখাগুলো হয়তো পাতা ভরানো হয়েছে, কিন্তু সেই লেখার মধ্যে থেকে কোনো সত্যিই বিশেষ ইনসাইট নেই। আসলে যখন আমরা কোনো গবেষকের লেখা পড়ি, আমি থিসিসের কথাই পিএইচডি ছাত্রদের জন্যই বলছি, যখন পড়ি তখন এটা আশা করি যে তার মধ্যে কিছু নতুনত্ব থাকবে। এইটা কিন্তু মাথায় রাখা ভীষণ জরুরি যে যে লেখাটা আমি লিখছি, সেটা রিসার্চ প্রপোজাল লিখি, সেটা এমএ ছাত্রদের ডিসার্টেশনের জন্য লিখি, বা সেটা পিএইচডির জন্য লিখি, আমি নতুন কি লিখছি রিডার যিনি পড়বেন, তিনি এক্সামিনার হতে পারেন, তিনি জেনারেল পাঠক হতে পারেন, তিনি কেন পড়বেন আমার লেখাটা, এই উত্তরটা যিনি লিখছেন তার কাছে থাকা কিন্তু জরুরি, যে কেন তার লেখাটা লোকে পড়বে। কারণ আপনারা জানেন যে যত দিন যাচ্ছে তত আমাদের সমাজ জীবন গতিশীল হচ্ছে, সমাজ জীবন অন্যরকম ভাবে হচ্ছে, আমাদের প্রাত্যহিক জীবন পরিবর্তন হয়ে যাচ্ছে। মানুষের কিন্তু এত সময় নেই যে তিনি এমন কিছু পড়বেন যার থেকে তিনি কিছু পাবেন না। কাজেই আপনারা যখন লিখবেন তখন এটা মাথায় রাখবেন, প্রতিটি লাইন লেখার আগে মাথায় রাখবেন যে কেন এই লাইনটা আপনি লিখছেন। এই লাইনটার কি না লিখলে হতো, না হতো না, এইটা কিন্তু লেখা বোঝা খুব জরুরি যে কেন এই লাইনটা আমি লিখছি। শুধু কি পাতা বাড়ানোর জন্য লিখছি? অনেক সময় কিন্তু এটা শুনতে খারাপ হলেও সত্য যে আমরা এমন কিছু লিখি যে শব্দটা, যে লাইনটা কেটে দিলে সেই লেখার কোনো ক্ষতি হতো না, অর্থাৎ সেই লাইনটা একটা অপ্রয়োজনীয় লাইন বা অল্প প্রয়োজনীয় লাইন, সেখানে কোনো ইনফরমেশন বা সেখানে কোনো গভীর যুক্তি নেই। আমি কিন্তু সব এই পুরো আলোচনাটাই করছি এইটা মাথায় রেখে যে একজন গবেষক তিনি তার লেখাটার মান উন্নত করতে চান। যদি সত্যিই কেউ লেখার মান, একটা ভালো মানের লেখা লিখতে চান, তাহলে তার পূর্ব শর্ত হলো, যেমন এগুলো আমি বললাম, তার সঙ্গে যখন আপনারা লিখতে শুরু করবেন, আগে তো গবেষণাটা করলেন, ফিল্ডওয়ার্ক হলো, তথ্য সংগ্রহ হলো, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস হলো, বা সেন্সাস ডেটা থেকে ডেটা নিলেন, সেগুলো লিখলেন, দেখলেন, আর্গুমেন্ট তৈরি হলো, সবই হলো, লিটারেচার রিভিউ হলো, সবই হলো। এইবার যখন আপনি লিখতে যাবেন তার আগে গভীরভাবে লেখা শুরু করার আগে ভাবুন যে আপনি সত্যিই কি লিখতে চান। ধরুন আপনি চ্যাপ্টার 1 লিখবেন, চ্যাপ্টার 1-এ আপনি ভেবে রেখেছেন যে চ্যাপ্টার 1-এ আপনি এই এই জিনিসগুলো সাজাবেন, এই এই জিনিসগুলো লিখবেন। এইবার যখন সত্যি সত্যি লেখাটা শুরু করছেন, একদম সত্যিই খুব ধ্যান দিয়ে, খুব কনসেন্ট্রেট করে আধ ঘন্টা, একদম লেখা শুরুর আগে আধ ঘন্টা ভাবুন আগে যে আপনি সত্যি সত্যি কি লিখতে চান এবং কেন সেটা লিখতে চান। এই ভাবনাটা যদি, অনেক সময় আমরা কি করি, আমরাও করি এটা, আমরা
এইবার লেখা শুরু করে দিলাম, ফট করে একটা লিখতে শুরু করে দিলাম, তার পেছনে খুব ভাবনা চিন্তা না করেই লেখাটা হয়তো শুরু করে দিলাম। ফলে হয় কি, অনেক সময় সেই লেখার পেছনে খুব একটা বাঁধুনি, সেই লেখার পেছনে একটা খুব যুক্তি, সেই লেখার পেছনে একটা সৃজনশীল মন বা একটা ইনসাইট কিন্তু লক্ষিত হয় না। তার চেয়ে যখন আমরা লিখব, লেখার আগে কিছুটা সময় যদি আমরা এই তার সময় ব্যয় করি, এই সময়টা যদি আমরা একটা চিন্তার জন্য ছেড়ে দিই যে সত্যিই আমি কি লিখতে চাই, এই চ্যাপ্টারে আমি, এই প্যারাগ্রাফে আমি কি লিখতে চাই, তারপর তো লেখা। কিন্তু আগে ভাবতে হবে। বড় বড় যারা সমাজ বিজ্ঞানী তারা কিন্তু এই ফেজটার উপর ভীষণ গুরুত্ব আরোপ করেছেন যে সত্যি আমরা কি লিখতে চাই। আমি এরপরে অলরেডি একটা কথা বলেছি যে however, generally, moreover, হ্যাঁ, truly speaking, এই ধরনের শব্দগুলো যতটা কম ব্যবহার করা যায় ততটা ভালো। পাশাপাশি ভেরি গুড, এই ধরনের শব্দ একদমই কোনো গবেষণায় চলে না। অর্থাৎ অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ ব্যবহার করার আগে, আবারও বলছি, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ ব্যবহার করার আগে দুবার ভাবুন। কারণ এই অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ যত আমরা ব্যবহার করব তত আমার লেখাটার মান কমে যাবে। আসলে সামাজিক গবেষণার একটা বিষয় হলো, সামাজিক গবেষণা কিন্তু একটা অবজেক্টিভিটি দাবি করে। সামাজিক গবেষণার একটা অবজেক্টিভিটি, অর্থাৎ এই লেখাটা খানিকটা নৈবর্তিক হবে, খানিকটা মূল্য বোধ নিরপেক্ষ হবে, খানিকটা মূল্যবোধ না, মূল্য নিরপেক্ষ হবে, খানিকটা যাকে আমরা ইংরেজিতে বলি ভ্যালু নিউট্রাল হবে। ফলে এই অ্যাডজেক্টিভস এবং দ্য ভিলেজ ইজ ভেরি বিউটিফুল, এই ধরনের কথা শুধু রোম্যান্টিসাইজ করে না। এই ধরনের শব্দ, ট্রাইবালস আর ভেরি পুয়ার, উইমেন আর এক্সট্রিমলি সাবজুগেটেড, এই ধরনের যে বাক্যবন্ধ, সেই বাক্যবন্ধ কিন্তু লেখার মানকে কোনোভাবেই সমৃদ্ধ করে না। কাজেই আমরা যেমন এই however, moreover, এই ধরনের শব্দ, জেনারেলি, ট্রুলি স্পিকিং, ইনফ্যাক্ট, এই শব্দগুলো যেমন আমরা ব্যবহার কম করব, লেখাটাকে যাকে বাংলায় বলে খুব মেদবর্জিত করা, খুব ঝরঝরে লেখা যাকে বলে, সেইটার কথা ভাববো। এবং অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ ব্যবহার করার আগে আমরা কিন্তু একটু ভেবে নেব যে সত্যি সত্যি এই শব্দ ব্যবহারগুলো জরুরি কিনা। পাশাপাশি আরেকটি বাক্যবন্ধ ছাত্রছাত্রীরা তখন ইংরেজিতে লেখে ভীষণ ব্যবহার করে, সেটা হলো ইট হ্যাজ বিন ফাউন্ড, ইট হ্যাজ বিন অবজার্ভড, ইট হ্যাজ বিন নোটিসড। আমি কিছুদিন আগে আমার একটি ছাত্রের থিসিস দেখেছিলাম, সেখান থেকে আমি প্রায় 100 বার আমি এই শব্দটা, এই বাক্যবন্ধটা কেটে দিয়েছিলাম। তাতে কোনো লেখার ক্ষতি হয়নি, বরং লেখাটা একটু বেটার হয়েছে। এই বারবার ইট হ্যাজ বিন অবজার্ভ, ইট হ্যাজ বিন সে, ইট হ্যাজ বিন ফাউন্ড, ইট হ্যাজ বিন নোটিসড দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেটা দেখা গেছে বা যেটা দেখা হয়েছে সেটা বলে দিন আপনারা, কোনো অসুবিধা নেই। এটা দেখা গেছে বলে বলতে হবে, ইট হ্যাজ বিন অবজার্ভ বলে বলতে হবে, প্রয়োজন নেই। তো এতে লেখক বা যিনি পাঠক তিনি তার ভালো লাগে না এটা। ফলে এই ধরনের শব্দবন্ধ কিন্তু আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। সঙ্গে সঙ্গে অ্যাভয়েড করার চেষ্টা করব বোল্ড, ইটালিক্স বা আন্ডারলাইন করা। এগুলো কিন্তু একজন যখন পড়েন
কোনো একটি লেখা, সেই লেখা তার যে কনসেন্ট্রেশন, অ্যাটেনশন, তিনি যে লেখাটা লাইন দিয়ে পড়ছেন, সেইখানে হঠাৎ একটা বোল্ড, হঠাৎ একটা ইটালিক্স, হঠাৎ একটা আন্ডারলাইন, এটা কিন্তু তার ওই যে ফ্লো অফ রিডিংটাকে অ্যাফেক্ট করে। ফলে আমরা চেষ্টা করব যে ওই সাব হেডিংয়ে বোল্ড করলেন বা কোনো টাইটেল লিখছেন সেখানে বোল্ড করলেন আলাদা কথা, আমি ভেতরের লেখার কথা বলছি, যে অকারণে বোল্ড করা এগুলো থেকে বিরত থাকতে হবে। অনেক সময় আমি দেখি একটা কনসেপ্ট কেউ একটা লিখেছে, হয়তো ডেমোক্রেসি লিখেছে, লেখার মধ্যে হঠাৎ করে সেটাকে বোল্ড করে দিয়েছে। কেন? ডেমোক্রেসি গুরুত্বপূর্ণ কনসেপ্ট বলে বোল্ড করে দিতে হবে? এটা তো ওই দেখতেও ভালো লাগে না, এটা পড়তেও ভালো লাগে না। ফলে বা হঠাৎ আন্ডারলাইন করে দিয়েছে, এইগুলো না করাই ভালো। কোথাও কোথাও ইনভার্টেড কমা দিয়ে দেয়, সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে দিচ্ছে, প্রয়োজন নেই। অনেক সময় যদি আমরা কোনো ইংরেজি লেখায় বাংলা শব্দ ব্যবহার করি, সেখানে ইটালিসাইজেশনের প্রয়োজন হয়, সেটা তো অন্য প্রশ্ন, সেটা একটা নিয়মের মধ্যে পড়ে। আপনারা যখন লেখা লিখবেন তখন অবশ্যই ওই স্টাইল এমএলএ বা এপিএ স্টাইল ফলো করবেন, সেটা করেই তখন লিখতে হয়। আরো অনেক স্টাইল আছে, যে যেটা স্টাইলটা ফলো করেন সেখানেই দেখবেন এই ধরনের নন ইংলিশ ওয়ার্ড বা সেখানে এগুলো আছে। কিন্তু সেক্ষেত্রেও তাদের নিয়ম বলে দেওয়া আছে। অনেক সময় প্রথমবার ইটালিক্স ব্যবহার করে, পরের বার আর করে না, কোনো কোনো স্টাইলে ইটালিক্স চলে। এটা শুধুমাত্র অন্য ভাষার, ইংরেজিতে অন্য ভাষার যদি কোনো শব্দ হয় সেটার ক্ষেত্রে, কিন্তু অকারণে ইটালিক্স ব্যবহার করা, ইটালিক্স করা, কোনো আন্ডারলাইন করা, কোথাও বোল্ড করা, এগুলো কিন্তু আজকের দিনে একদমই চলে না। কেউ যে এই প্রসঙ্গে আমি বলবো, স্পেলিং এবং পাংচুয়েশনের প্যারিটি, হাইফেনের প্যারিটি যেন একই রকম ভাবে পুরো লেখার মধ্যে থাকে। অর্থাৎ কোথাও আমরা একরকম স্পেলিং করলাম, কোথাও ধরুন গ্লোবালাইজেশন, কোথাও জেড এ স্পেলিং হলো, জেড দিয়ে লিখলাম, কোথাও এস দিয়ে লিখলাম, এটা যেন না হয়। এটা যে স্টাইল আপনারা ফলো করবেন সেখানেও এটা দেওয়া আছে, কিন্তু সবসময় তো আর আমরা স্টাইল অত ফলো করি না, কিন্তু বা স্টাইলে সবটাও লেখা থাকে না। যেমন অনেক সময় সাব ডিভিশন, এস ক্যাপিটাল ডি ক্যাপিটাল, কেউ লিখছেন এস সাব হাইফেন ডিভিশন, কেউ লিখছেন এস ক্যাপিটাল ডি স্মল, হোয়াট এভার, কেউ লিখছেন দুটোই স্মল। এইটা যা লেখা হবে, পুলিশ স্টেশন, কোথাও পি ক্যাপিটাল এস ক্যাপিটাল, কোথাও পি ক্যাপিটাল এস স্মল, কোথাও পুলিশ স্টেশন পুলিশ হাইফেন স্টেশন, এটা যা লেখা হবে সেই লেখা যেন থ্রু আউট দ্য টেক্সট একই রকম হয়। যদি স্টাইল শিটে বলে দেওয়া থাকে তো একরকম, না হলে এই ধরনের অসংখ্য শব্দ আমরা দেখতে পাই যে একটা থিসিসে নানা জায়গায় নানা রকম স্টাইলে লেখা। এটা কিন্তু কোনো ভালো লেখার একদম অন্তরায়। স্টাইল প্যারিটি একটা ওয়ান অফ দ্য মাস্ট। অনেক সময় ছাত্রছাত্রীরা আমাদের প্রশ্ন করে, তারা কনফিউজড হয় যে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, অর্থাৎ টেন্সের গন্ডগোল, তারা কনফিউজড হয়, গন্ডগোল না কনফিউজড হয়। যেমন ধরুন আপনি কোনো একটা আর্গুমেন্ট লিখছেন, সেটা তো হয়তো প্রেজেন্ট টেন্সে লিখছেন, কিন্তু সেইটার বিষয়ে যখন আপনি আপনার ফিল্ড ওয়ার্কের উদাহরণ দিচ্ছেন, ফিল্ড ওয়ার্কটা তো আগে হয়ে গেছে, ফলে সেটা কি পাস্ট টেন্সে লিখবো? এই কনফিউশন কিন্তু ছাত্রছাত্রীদের লেখার ক্ষেত্রে ভীষণভাবে থাকে। আমি এই প্রসঙ্গে অনেক যারা বিখ্যাত ইংরেজি সাহিত্যের লোক বা বাংলা সাহিত্যের লোক, তাদের সঙ্গে কথা বলেছি, বিশেষ করে ইংরেজি সাহিত্যের মানুষ, তারা কিন্তু আমাকে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন যে একই প্যারাগ্রাফে বা ইভেন একই সেন্টেন্সে যদি সেটা অ্যান্ড ট্যান্ড দিয়ে জোড়া থাকে, দুটো
টেন্স ব্যবহার করার কোনো বাধ্যবাধকতা নেই। অর্থাৎ ধরুন এইটা আমি দেখেছিলাম এবং এইটা হয়, এইভাবে দুটো টেন্স ব্যবহার করা, সেটা সঠিকভাবে করতে হবে। কিন্তু মানে সারা থিসিস জুড়েই আপনাকে পাস্ট টেন্স, যেহেতু আপনার ক্ষেত্র গবেষণাটা আগে হয়ে গেছে বলে সারা থিসিস জুড়েই পাস্ট টেন্স বলতে হবে, কখনো আমি প্রেজেন্ট টেন্স বলতে পারবো না, এই রকম প্যারিটি রাখার দরকার নেই। ইভেন এক সেন্টেন্সে আমরা দুরকম ব্যবহার করতে পারি। আগেও বললাম যে ভাষার ওপর কিন্তু একটু দখল থাকাটা জরুরি। যে কোনো ভালো ভাবে লিখতে গেলে ভাষার ওপর দখল ছাড়া এই জিনিসগুলো আনা খুব সহজ নয়। আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, সেটা হলো কি করব কি করব না তো আমি বললাম। এইবার আমি ছাত্রছাত্রীদের একটা জিনিস একটু মাথায় রাখতে বলবো, সেটা হলো যে এই যে লেখার কথা আমরা বলছি, যে কথাগুলো আমি আজকে শেয়ার করছি, এগুলো কিন্তু বেশিরভাগটাই নানা রকম বইপত্র এবং যারা প্রতিষ্ঠিত সমাজবিজ্ঞানী, বিভিন্ন বিষয়ের যারা পথিকৃৎ, তাদের লেখাপত্র পড়েই কিন্তু আমরা এই আজকের আলোচনাটা এগিয়ে নিয়ে যাচ্ছি। এটা এই পুরোটা যে আমার আইডিয়া বা আমার অভিজ্ঞতা শেয়ার করছি, কিছু কিছু নিশ্চয়ই আমার অভিজ্ঞতাও শেয়ার করছি, বা আমার যেটা মনে হয়েছে সেটাও শেয়ার করছি, কিন্তু এর বেশিরভাগ অংশ কিন্তু যারা আমাদের অগ্রণী সমাজবিজ্ঞানী তাদের লেখাপত্র আছে। আপনারা যারা ইন্টারেস্টেড তারা পড়তে পারেন, পড়ে দেখতে পারেন, অ্যাভেলেবেল সেগুলো। একটা জিনিস আমি মাথায় রাখতে বলবো যে কিভাবে এই রাইটিং অ্যাজ এ মেথড কোন ইতিহাসের ধারা বেয়ে আজকের দিনে এলো। মূলত 16th সেঞ্চুরির আগে একটা একাডেমিক রাইটিং, আপনি একটা কোনো বিষয়ে জ্ঞান সঞ্চয় করেছেন, সেই সঞ্চিত জ্ঞানটা একটা খুব সিস্টেমেটিক ওয়েতে সংক্ষিপ্ত একটা ফর্মে লিখতে হবে, এইটা কিন্তু 16th সেঞ্চুরির আগে তেমন ভাবে ছিল না। 16th সেঞ্চুরিতে মিশেল ডি মন্টেন প্রথম এই এসে লেখার প্রচলন করেন। আজকে যেটা আমরা বাংলায় যাকে আমরা প্রবন্ধ লেখা বলি, ইংরেজিতে এসে বলি, মন্টেনের বইটার নামও ছিল এসেজ। সেখানে তিনি বিভিন্ন বিষয় ওপর এসে বা প্রবন্ধ ইংরেজিতে লেখেন, এবং মনে করা হয় সেটা ধরুন আজ থেকে প্রায় 400 বছর আগে, 16th সেঞ্চুরিতে। এই সময় থেকে একটা জ্ঞান, নলেজকে একটা নির্দিষ্ট স্ট্রাকচার এবং নির্দিষ্ট সীমার মধ্যে, প্রবন্ধ তো আর অনির্দিষ্ট শব্দের মধ্যে হয় না, একটা নির্দিষ্ট শব্দের মধ্যে, নির্দিষ্ট পরিসরের মধ্যে সেই জ্ঞানটাকে সিস্টেমেটিক ওয়েতে আনতে হয়। এইটা মিশেল ডি মন্টেন, তিনি প্রথম এই এসে রচনা শুরু করেন 16th সেঞ্চুরিতে। তারপরেই এই আমাদের সায়েন্সের লেখা কেমন হবে এবং আর্টস, বিশেষ করে লিটারারি লেখা কেমন হবে, তাই নিয়ে কিন্তু বিস্তর বিতর্ক যারা বিজ্ঞানী, যারা আমাদের ফিলোসফার, তাদের মধ্যে চলতে থাকে যে এই লেখা তো হবে, কিন্তু সেই লেখার ধরন, সেই লেখার ভাষা, সেই লেখার যে স্পিরিট, সেটা কেমন হবে। 17th সেঞ্চুরিতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই লিটারারি লেখা, আর অর্থাৎ যেটা সাহিত্য মূলক লেখা, আর একটা যেটা বিজ্ঞান ধর্মী লেখা, এই দুটো লেখার মধ্যে 17th সেঞ্চুরিতে এসে দেখছি পার্থক্য হচ্ছে। এই ইতিহাসটা আমি এই জন্য বলছি যে যারা গবেষক আছেন তারা এটা মাথায় রাখবেন যে সায়েন্সের লেখা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সের লেখা, আর সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, হিস্ট্রির লেখা এক নয়, দুটোই, সবটাই ইংরেজিতেই লেখা হয় হয়তো, কিন্তু
তার পার্সপেক্টিভ আলাদা, তার স্পিরিট আলাদা, তার দৃষ্টিভঙ্গি আলাদা, তার সেন্টেন্স কনস্ট্রাকশন আলাদা। এইটা হচ্ছে কিন্তু 17th সেঞ্চুরি থেকে, যখন আমরা দেখতে পাচ্ছি যে যেগুলো সাহিত্যধর্মী লেখা, সাহিত্য বিষয়ক লেখা, সেইখানে অনেক বেশি রেটরিক আসছে, অনেক বেশি অ্যাম্বিগুয়াস লেখা, ইমাজিনেশন, রোম্যান্টিসাইজেশন, এই সাহিত্যধর্মী লেখার বৈশিষ্ট্য হিসেবে উঠে আসছে। উল্টো দিকে যেগুলো সায়েন্স বিষয়ক, বিজ্ঞান বিষয়ক লেখা, সেখানে কিন্তু এগুলো একদম অচল হয়ে যাচ্ছে, যে এই রোম্যান্টিসাইজেশন চলে না, সেখানে একদম সরাসরি কথা, একদম কোনো ভাষার মারপ্যাচ চলে না, কোনো অ্যাম্বিগুয়াস অর্থাৎ দ্ব্যর্থবোধক শব্দ খুব চলে না, সরাসরি ব্যাখ্যা, সরাসরি একদম আমাদের এক মাস্টারমশাই ছিলেন বিজ্ঞানের, তিনি বলতেন একদম শুষ্কং কাষ্ঠং লেখা, তিনি বলতেন, আমি কোট করলাম, আমি বলি না, এটা তার কথা থেকে, একদম সরাসরি, অর্থাৎ বিজ্ঞানের লেখা, ফিজিক্স কেমিস্ট্রি একদম সরাসরি, সেখানে কোনো ভাষার মারপ্যাচ নেই, সেখানে কোনো নানা ধরনের শব্দের খেলা নেই, সেখানে সরাসরি যেটা তিনি পেয়েছেন, যা বলতে চাইছেন সরাসরি বলছেন। সাহিত্যধর্মী লেখা কিন্তু 17th সেঞ্চুরি থেকে আলাদা হয়ে যাচ্ছে। এই যে আজকে আমরা আলোচনা করছি সোশ্যাল সায়েন্স এর লেখা, সেইটা কিন্তু 18th সেঞ্চুরিতে কন্ডরসেট বলে একজন বিখ্যাত দার্শনিক, তিনি প্রথম এই শব্দটা বলেন। যদিও এর আগে, বহু আগে ইবন খালদুন, আরো এরা কল্পনা করেছিলেন সোশ্যাল সায়েন্স একটা বিষয়, কিন্তু এই শব্দটা সম্ভবত প্রথম ব্যবহার করেন কন্ডরসেট 18th সেঞ্চুরিতে। 18th সেঞ্চুরিতে যখন কন্ডরসেট এই শব্দটা ব্যবহার করলেন, তখন এর আগের সেঞ্চুরি থেকে আলোচনাটা আসছে সাহিত্যধর্মী লেখা কেমন হবে, বিজ্ঞানধর্মী, বিজ্ঞান মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স লেখা কেমন হবে, এই মাঝখান থেকে সোশ্যাল সায়েন্সের একটা কথা এলো, এবং সোশ্যাল সায়েন্সের লেখা কেমন হবে সেইটা নিয়েও কিন্তু একটা বিস্তর তর্ক শুরু হলো। এই সোশ্যাল সায়েন্সের লেখা, এটা পুরোপুরি ফিজিক্স কেমিস্ট্রির মতোও হবে না, আবার পুরোপুরি ইংলিশ বাংলার মতো হবে না, লিটারেচারের মতো হবে না। এইটা কিন্তু মাথায় রাখা সোশ্যাল সায়েন্সের লেখা যারা লিখছেন তাদের বোঝাটা ভীষণ জরুরি, যে এই লেখা কিন্তু সোশ্যাল সায়েন্স অর্থাৎ বিজ্ঞানের মতো খানিকটা অবজেক্টিভিটি, খানিকটা আনঅ্যাম্বিগুয়াস, নন রেটরিক হবে। উল্টো দিকে এটা ঠিক ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্সের মতো একদম সরাসরি হবে না, তার একটা লিটারারি ফ্লেভারও থাকবে, অর্থাৎ লেখাটা পড়তে একটু ভালো লাগবে, কিন্তু সেই লেখার মধ্যে ভীষণ রোমান্টিসাইজম, ভীষণ অ্যাম্বিগুয়াস সেরকম থাকবে না। অর্থাৎ এটা এই সোশ্যাল সায়েন্সের লেখা, ফিজিক্স কেমিস্ট্রি সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, অ্যানথ্রোপোলজির লেখা, এটা কিন্তু খানিকটা লিটারেচার, কিন্তু পুরো লিটারেচার নয়, আবার খানিকটা সায়েন্স, পুরো সায়েন্স নয়। ফলে সোশ্যাল সায়েন্সের লেখা কিন্তু ভীষণ কঠিন। 19th সেঞ্চুরি অনওয়ার্ডস এই লেখার, সোশ্যাল সায়েন্সের লেখা এবং ন্যাচারাল সায়েন্সের লেখা, লিটারেচারের লেখার মধ্যে একটা ভীষণ ডিস্টিংশনের জায়গা চলে আসছে। এতক্ষণ কথা বলার পর আমি একটি সমস্যার কথা আলোচনা করতে চাই। সমস্যাটি হলো, অনেক সময় ছাত্রছাত্রীরা গবেষণা করলো, ভাবলো, অনেক পড়লো, কিন্তু যেদিন সত্যি সত্যি ভাবলো আজকে আমি লিখতে বসবো, সেদিন লিখতে বসার পর তাদের মাথা দিয়ে আর কোনো শব্দ আসছে না। সমাজবিজ্ঞানীরা এই ফেজকে বলেন রাইটার্স ব্লক হয়ে যায় মাইন্ড। এটা এমন একটা অবস্থা, এটা সবার হয়, অনেক বড় বড় লেখক, যারা প্রতিষ্ঠিত লেখক, তাদেরও হয়। এটাকে বলা হয় রাইটার্স ব্লক, অর্থাৎ লিখতে বসলেই যে লেখা আসে তা নয়, অনেক সময় মাইন্ড ব্লকড হয়ে যায়, মাইন্ড চোকড হয়ে যায়, এবং নতুন কোনো ধারণা, নতুন কোনো শব্দ, নতুন কোনো আইডিয়া আসে না যে আপনি লিখবেন। এই ফেজটাতে ভয় পাওয়ার কিছু নেই। এই ফেজটাকে টেকনিক্যাল একটা নাম আছে, পরিভাষা হচ্ছে রাইটার, লেখকের, রাইটার্স মানে লেখক, রাইটার্স ব্লক। সমাজবিজ্ঞানীরা বা মনস্তত্ত্ববিদরা লক্ষ্য করেছেন এই রাইটার্স ব্লক, একটা সাময়িক লিখতে না পারার যে অভিজ্ঞতা পর্যায়, সেইটা কাটানোর একটা মস্ত উপায় হচ্ছে ফ্রি রাইটিং। এটা মনস্তত্ত্ববিদরা বলছেন যে যখন এরকম রাইটার্স ব্লক আসবে, ধরুন আপনি গবেষণা করলেন
এবং আমি বলেছি গবেষণা লেখা শুরু করার আগে আপনি ভীষণভাবে কনসেন্ট্রেট করলেন যে কি লিখতে চান, সত্যি আপনি কি লিখতে চান এই চ্যাপ্টারে, সত্যি আপনি কি লিখতে চান এই পেপারে, সেটা করলেন। কিন্তু সত্যি যখন আপনি লেখাটা শুরু করলেন আপনার কিচ্ছু মাথায় আসছে না, কি লিখবেন, কিভাবে লিখলে ভালো হবে, আপনার মাথায় আসছে না। ইট ইজ কল্ড রাইটার্স ব্লক, অ্যান্ড দ্য রেমেডি টু দিস রাইটার্স ব্লক ইজ ফ্রি রাইটিং। অর্থাৎ ফ্রি রাইটিং মানে তখন আপনি একটা কাগজ পেন নিয়ে যা খুশি তাই লিখুন, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, কবিতা, গান, যা খুশি লিখুন। ইট ইজ কল্ড ফ্রি রাইটিং। এই ফ্রি রাইটিং বা এমনি কোনো সেন্টেন্স, এমনি কোনো শব্দ যা খুশি লিখুন, আঁকিবুকি কাটার মতো যা খুশি লিখুন। মনস্তত্ত্ববিদরা বলছেন যে ফ্রি রাইটিং কিছুক্ষণ করলে, 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা যদি আপনি ফ্রি রাইটিং করেন, তারপরে কিন্তু এই রাইটার্স ব্লক কেটে যাবে। এবার আপনি যে আপনার ক্রিয়েটিভিটি, আপনার যে নলেজ, আপনার যে ইনসাইট এবং ভাষার ওপর আপনার যে দক্ষতা, সে যে ভাষাতেই আপনি লিখুন, ভাষার ওপর আপনার যে দক্ষতা, এই সব কিছুর মিলে আপনি একটা সুন্দর লেখা আপনি লিখতে পারবেন। এইবার একটা কথা বলে আমি জাস্ট শেষ করব আমাদের লেখা, যে অনেক সময় আমাদের ছাত্রছাত্রীদের মাথায় আসে না যে একটা পিএইচডি থিসিস ঠিক কতটা লিখতে হয়। একটা মোটামুটি স্ট্যান্ডার্ড আমি আপনাদের বলে দিচ্ছি, যদিও এই বিষয়ে শেষ কথা বলবেন আপনার সুপারভাইজার, কিন্তু তবু একটা পিএইচডি থিসিস 70 থেকে 75,000 ওয়ার্ড ইজ সাফিসিয়েন্ট ফর এ পিএইচডি থিসিস। এই যে 70-75,000 ওয়ার্ড, কতগুলো চ্যাপ্টার আপনারা জানেন, কতগুলো চ্যাপ্টারে ভাগ করতে হয়। আমি মোটামুটি একটা স্ট্রাকচার আপনাদের জানিয়ে দিচ্ছি, যেটা যে স্ট্যান্ডার্ড স্ট্রাকচারটা চলে আমাদের। আবারও বলছি, এই বিষয়ে শেষ কথা বলবেন আপনাদের সুপারভাইজাররা বা যে আপনাদের শিক্ষকরা। তবে আমরা শুরু করি টাইটেল দিয়ে। একটা পিএইচডি থিসিসের যে থিসিস ডিসার্টেশন, সেটা শুরু হয় টাইটেল দিয়ে, এবং চেষ্টা করবেন এই টাইটেল যেন 12টা শব্দের বেশি না হয়। স্ট্যান্ডার্ড প্র্যাকটিস 12টা শব্দ, 13-14টা হলে ক্ষতি নেই। আবারও বলছি, সুপারভাইজার শেষ কথা বলবেন, কিন্তু মোটামুটি একটা প্র্যাকটিস হচ্ছে 12টা শব্দের মধ্যে এই টাইটেলটা রাখা। তারপরে আমরা যেটা দিই অ্যাকনলেজমেন্টস, কন্টেন্টস। কখনো কখনো আমরা পিএইচডি থিসিস এক্সামিন করতে গিয়ে দেখি যে কন্টেন্ট লিখে রেখেছে, এটা কিন্তু লেখাটা যায় না, আপনারা জানেন, তবু আমি বলে দিচ্ছি, ইট শুড বি কন্টেন্টস। তারপরে আমরা যেটা লিখি সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, এবং এই ইন্ট্রোডাকশন ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ইন্ট্রোডাকশনে কোনো ভ্যাকুয়াস সেন্টেন্স, ইভ্যাসিভ সেন্টেন্স, আমি আগেই বলেছি, এমটি স্টেটমেন্টস দেবেন না, এবং আপনার পুরো ইন্ট্রোডাকশনটা যেন ফুল অফ রেফারেন্সেস হয়। আজকের দিনে দাঁড়িয়ে অসংখ্য কাজ, আপনি যে বিষয়েই গবেষণা করুন না কেন, দেখবেন সেই বিষয়ে অসংখ্য কাজ চলছে পৃথিবীতে, সারা পৃথিবীতে বিভিন্ন রকম। আপনারা যদি জার্নালগুলো দেখেন সেখানেই পাবেন। এই কথা বলার খুব যে বিশেষ জায়গা আছে তা না, যে আমি যে বিষয়ে কাজ করছি সেই বিষয়ে কোথাও কোনো কাজ নেই। আপনারা একটু খুঁজে দেখুন, আমি খুঁজেই বলছি আর কি কথাটা, যে এই এত বড় পৃথিবীতে বহু বহু মানুষ কাজ করছেন, এবং কোথাও না কোথাও ওই বিষয় না হোক আনুষঙ্গিক কিছু বিষয় কিন্তু বা রিলেটেড কিছু বিষয়ে বহু বহু লেখা আপনারা পাবেন। ফলে উইদাউট প্রপার রেফারেন্স কিন্তু লেখার মান ভালো হয় না। এক্ষেত্রে ন্যাচারাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সের সঙ্গে সোশ্যাল সায়েন্সের একটা বড় তফাৎ হচ্ছে, সোশ্যাল সায়েন্সের লেখা কিন্তু অনেক সময় রেফারেন্স উইক বা রেফারেন্স পুয়ার থাকে, অর্থাৎ সম্পূর্ণ রেফারেন্স রিচ হয় না। তাহলে প্রথমে টাইটেল, তারপর অ্যাকনলেজমেন্টস, তারপর কন্টেন্টস, তারপর ইন্ট্রোডাকশন, তারপর লিটারেচার রিভিউ, এবং লিটারেচার রিভিউতে অবশ্যই রিসার্চ গ্যাপস লিখতে হবে, তারপর রিসার্চ মেথডস, তারপর রেজাল্টস অ্যান্ড ডিসকাশনস। এই রেজাল্টস অ্যান্ড ডিসকাশনসে আমি দেখি সোশ্যাল সায়েন্স অনেক সময় আপনারা যে তথ্য সংগ্রহ করলেন সেই তথ্যটা টেবিল আকারে দেন, টেবিল ফর্মে দেন, এবং সেই ডিসকাশনে টেবিলটাকেই ডেসক্রাইব করে দেওয়া হয়। সেটা কিন্তু
খুব ভালো ব্যাপার নয়। ডিসকাশনে ওই টেবিল থেকে যে প্যাটার্ন উঠে আসছে সেটাই আপনারা আলোচনা করবেন, এবং সবশেষে কনক্লুশন। সেখানেও একটা কথা বলে দিয়ে দেওয়া ভালো, যে অনেক সময় আবার কনক্লুশনেও দেখি যে ওই পুরো থিসিসটা যা লেখা হয়েছে সেটাকেই সামারাইজ করে দেওয়া হলো। ব্যাপারটা তা নয়। কনক্লুশন ইজ your conclusive remarks. It should not be a repetition of the other chapters. এটা করা একেবারেই ঠিক কাজ নয়। কনক্লুশনে সত্যি সত্যি যে রিমার্কটা, যে মন্তব্যটা আপনি সারা থিসিসে পুরো গবেষণা প্রক্রিয়াটাতে করেছেন সেটাই আমরা চাই। পরিশেষে বলবো যে সেটা জার্নাল লেখা হোক, সেটা রিসার্চ প্রপোজাল লেখা হোক, বা সেটা পিএইচডি থিসিস লেখা হোক, রিপিটেশন অফ আর্গুমেন্টস আর রিপিটেশন অফ ফ্যাক্টস এটা কিন্তু কাম্য নয়। এটা লেখাকে দুর্বল করবে। অর্থাৎ একই আর্গুমেন্ট বারবার বলা, একই কথা বারবার বলা, একই তথ্য বারবার দেওয়া, এই চেষ্টা থেকেও বিরত থাকতে হবে। আমি আশা করব এই আলোচনা আপনাদের একটু হলেও সাহায্য করবে, এবং আপনারা সবাই খুব ভালো লেখা, ভালো কাজ ভবিষ্যতে আমাদের জন্য উপহার দেবেন। সকলকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। কিছু প্রশ্ন এসেছে। হ্যাঁ, জগন্নাথ পাত্র প্রশ্ন করেছে যে কিভাবে ভাষার দক্ষতা বাড়াবো, একটু যদি বলতেন। ভাষার দক্ষতা আমি এটা বিভিন্ন যারা তাত্ত্বিক আছেন, মনস্তত্ত্ববিদ আছেন, তাত্ত্বিক আছেন, তাদের কাছ থেকে বলি যে ভাষার দক্ষতা তখনই বাড়বে আমরা সেই ভাষাটাই খুব দক্ষ হয়ে উঠি যে ভাষাটা আমরা যত সেই ভাষার মধ্যে থাকি। এবং সেই ভাষার মধ্যে থাকার একটা বড় দিক হচ্ছে সেই ভাষা আমরা দক্ষ হয়ে উঠি যে ভাষা আমরা যত বেশি শুনি। আমরা বাংলা ভাষা খুব স্বচ্ছন্দ, কারণ আমরা ছোট থেকে বাংলা শুনি, অর্থাৎ যাহা শুনি তাহাই বলি। একটি ছেলে যখন আমেরিকা জন্মায় সে বাংলা ভাষা শোনে না বলে সে ইংরেজি ভাষা বলে। আমাদের আপনার বাড়ির সন্তানেরা বাংলা ভাষা শোনে বলে বাংলা ভাষাটাই তার মুখ দিয়ে বেরোয়। ফলে ভাষার উপর দখল রাখার প্রথম কাজ হচ্ছে যে ভাষায় আপনি দক্ষ হতে চান সেই ভাষাটাই শুনতে হবে, সেই ভাষাটা শুনতে হবে। আমি একজন সমাজ বিজ্ঞানীকে জানি যার নাম হাকান সানগ্রেইন, অস্ট্রেলিয়ান, উনি কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির গবেষক সমাজ বিজ্ঞানের। তিনি একবার ভুটানে একটা গবেষণার জন্য একটা কমিউনিটিতে, একটা সম্প্রদায়ের উপর গবেষণা করতে যাবেন ভুটানে। সেই ভুটানে যাবেন, কলকাতায় আমার সঙ্গে ওনার মিট হয়েছে। আমি ওনার হোটেলে গিয়ে যখন গেছি তখন দেখছি উনি একটা হেডফোন রয়েছে। তা আমি জিজ্ঞেস করছি যে তুমি কি গান শুনছো? তো উনি তখন আমায় দেখালেন, বললেন না না গান শুনছি না, আমি গত 3 মাস ধরে ওই কমিউনিটির কিছু গান বাজনা আছে, সিডি আছে, সেগুলো শুনছি আর কি, সেই ভাষাটাতে আমি দক্ষ হয়ে উঠতে চাই। কাজেই আপনাদের বলবো যে আপনি যে ভাষায় দক্ষ হয়ে উঠবেনই, উঠতেই মানে খুব সহজ, সেই ভাষাই দক্ষ হয়ে উঠবেন যে ভাষা আপনার কান দিয়ে দিনের মধ্যে যত বেশি ঢুকছে এবং যে ভাষা আপনি যত বেশি পড়ছেন। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, আপনি সেই ভাষাতেই আপনার ভাবনা চিন্তাটাকে আনা শুরু করুন। এটা যারা মনস্তত্ত্ববিদ, যারা ভাষাবিদ, তারা বলছেন ট্রান্সলেশন করে কিন্তু ভাষা শেখা যায় না, অর্থাৎ অনুবাদ করে ভাষা শেখা যাবে না। আপনি ভাবুন, এবং এটাও এখানেও একটা মাইন্ড ব্লক কাজ করে। আমি একবার আমার এক ছাত্র যে কোনোদিন ইংরেজি ভাষা তেমন ভাবে বলেই নি, কোনোদিন বলতেই জানে না, ভয় পায় ইংরেজি ভাষায়, তাকে একদিন ক্লাসে তুলেছিলাম, উঠে বললাম ওঠো তো, দাঁড়াও। সে দাঁড়ালো। আমি বললাম আচ্ছা তুমি কি সিনেমা দেখো? হ্যাঁ হ্যাঁ স্যার দেখি। এর মধ্যে কোনো সিনেমা দেখেছো? হ্যাঁ কি সিনেমা দেখেছো? এইবার সে বলল যে একটা সিনেমার নাম।
আচ্ছা এই সিনেমার গল্পটা আমাকে ইংরেজিতে বলে এবার। সে তো প্রথমে আকাশ থেকে পড়েছে, সে জীবনে কখনো একটা সেন্টেন্সও বা শব্দও বাংলায় ইংরেজিতে বলে না, সে ইংরেজিতে কি বলবে, বলো না, পারবে। এবং ফাইনালি দেখা গেল প্রায় 15 মিনিটের চেষ্টায় শেষ কিন্তু কিছুটা বলতে পারলো, ভুল বললো, গ্রামার কিছু ভুল হলো, কিন্তু বলতে আমি বুঝতেও পারলাম। অর্থাৎ দেখুন, যে শব্দগুলো দিয়ে আমরা প্রকাশ করি আমাদের মনের ভাব, ইংরেজিতেই বলুন বা বাংলায় বলুন, সেই শব্দগুলোও কিন্তু আপনার জানা আছে। আমি যদি ধরে নিই ইংরেজি শব্দগুলো আপনার জানা আছে, ফলে সেই শব্দ মানে এটা একটা মেন্টাল ব্লক কাজ করে। আপনি যদি আপনার মাথাকে বলেন ওই শব্দগুলোকে সিন্ধুকে পুড়ে রাখো, তাহলে মাথা বাংলা শব্দগুলোই বলবে। আমি যখন ভাবনা চিন্তা করবেন বা কথা বলবেন, একা একা কথা বলবেন, চেষ্টা করুন সেই ভাষা, যে ভাষায় আপনি দক্ষ হতে চান, সেই ভাষাটাকেই ব্যবহার করতেই হয়ে যাবে। এটা এমন কিছু বড় ব্যাপার না। তবে হ্যাঁ, এটাও বলে নেওয়া ভালো, আমরা তো বিজ্ঞানের আলোচনা করছি, অল্প বয়সে ভাষা শেখা যতটা সহজ, বয়স বেশি হলে, এটা কিন্তু মনস্তত্ত্ববিদ বা ভাষাবিদরা বলেন, যত বয়স বেশি হয় ফরেন ল্যাঙ্গুয়েজ শেখা কঠিন হয়ে যায়। তবে এটা অসম্ভব নয়, একটু শক্ত হয়। একটা শিশু যত তাড়াতাড়ি ভাষা শিখতে পারে, একজন বড় মানুষের ভাষা শিখতে একটু অসুবিধেই হয়, কিন্তু শেখা যায়। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি, বলো। হ্যালো, বলো, আরেকটা প্রশ্ন আছে, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ স্টাইল? অ্যাডভান্টেজ অফ স্টাইল, স্টাইল মানে লেখার যে স্টাইলটা। স্টাইল, অ্যাডভান্টেজ লেখার স্টাইল মানে এখন স্টাইল বলতে লেখার তো আলাদা কোনো স্টাইল নেই, যে লেখাটা লিখবে। এবার স্টাইল বলতে আমি যদি ধরে নিই যে সোশ্যাল সায়েন্সের যে লেখা সেই স্টাইল, হ্যাঁ সেই স্টাইলের কি কথা বলা হচ্ছে? মানে আমি বলতে চাইছি যে কেউ যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সের স্টাইলে সোশ্যাল সায়েন্স লেখে, তার লেখাটা পড়তে ভালো লাগবে না। আবার কেউ যদি একটা লিটারেচারের স্টাইলে পলিটিক্যাল সায়েন্সের কোনো একটা ডেমোক্রেসি নিয়ে লিখতে থাকে, সেই লেখাটাও ভালো লাগবে না, মনে হবে গল্প লিখছে। আবার কেউ যদি ফিজিক্স, কেমিস্ট্রি স্টাইলে ডেমোক্রেসি নিয়ে লিখতে যায়, সেই লেখাটা তার মাধুর্য হারাবে। ফলে সোশ্যাল সায়েন্সের একটা নির্দিষ্ট স্টাইল আছে, এবং সেই স্টাইলটাও কিন্তু খুব ইভলভিং। এই স্টাইল কিন্তু আপনারা যদি গত 25 বছর আগে যে ধরনের পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, হিস্ট্রি লেখা হতো যদি দেখেন, আজকের দিনে যদি দেখেন, সেই লেখার স্টাইলও কিন্তু ইভলভিং। যেমন মানুষের ফ্যাশন ইভলভিং, লেখার স্টাইলও ইভলভিং। আপনারা দেখুন না, আজ থেকে 20 বছর আগে যেভাবে আমরা মেসেজ পাঠাতাম, চিঠি লিখতাম, আজকে কি লিখি? আজকেও তো লেখার, আমাদের মেসেজে একটা কিছুই না, একটা ইমোজি দিয়ে দিচ্ছে। 5 বছর আগে, 7 বছর, 10 বছর আগে আমরা ইমোজির জিনিস জানতামই না। কাজেই আমাদের এক্সপ্রেশন, মোড অফ এক্সপ্রেশন, সেটা তো সবসময় চেঞ্জিং। এই মোড অফ এক্সপ্রেশন সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রেও চেঞ্জিং। এইটা একটু সেন্সিটিভ মাইন্ড যদি হয় ধরতে পারবেন, একটু তার জন্য একটু সেন্সিটিভ মাইন্ড হতে হবে, একটু ইনসাইট থাকতে হবে, এবং একটু ভাষার উপর দখল থাকতে হবে, তাহলেই ধরতে পারবেন যে আজ থেকে 20 বছর আগে যে পলিটিক্যাল সায়েন্স, আপনি যদি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট হন, দেখবেন 20 বছর আগে যেভাবে যে সেন্টেন্স কনস্ট্রাকশন হতো, আজকে কিন্তু সেই সেন্টেন্স কনস্ট্রাকশন সেভাবে হয় না। 20 বছর আগে যেভাবে ইন্ট্রোডাকশন লেখা হতো, আজকে কিন্তু সেভাবে ইন্ট্রোডাকশন হয় না। যেমন আমি বলছি, আজ থেকে 10-15 বছর আগেও আমরা যখন ইন্ট্রোডাকশন লিখতাম, আমরা ইন্ট্রোডাকশনের একটা বড় অংশ নিজের ভাষায় লিখতাম, 10 পাতা, 10 লাইন, 15 লাইন নিজের ভাষায় লিখতাম, যা বুঝছি সেটা লিখতাম, তারপর আমরা রেফারেন্স শুরু করতাম। সেই সময় আমাদের আইডিয়া ছিল যে প্রথম থেকে যদি আমরা রেফারেন্স দিই, লোকে ভাববে তো অন্যের কথা বলেছে। কিন্তু এখন একদম স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে, এখন একদম ফার্স্ট লাইন থেকে রেফারেন্স চাইছে। আপনি যদি যে কোনো ইন্টারন্যাশনাল জার্নাল খোলেন, দেখবেন ফার্স্ট লাইন থেকে রেফারেন্স রয়েছে, এবং ফুল অফ রেফারেন্সেস।
ঠিক আছে? তা এই স্টাইলগুলো চেঞ্জ হয়ে গেছে। আজ থেকে 20 বছর আগে যদি যান, তখন নির্দিষ্ট কোনো রেফারেন্সের স্টাইলই ছিল না। অনেক সময় বিভিন্ন আমার সোশিওলজি বা অ্যানথ্রোপোলজি লেখা বা পলিটিক্যাল সায়েন্সের লেখা যদি দেখেন আজ থেকে 50 বছর আগে, দেখবেন কোনো রেফারেন্সই নেই। আজকের দিনে তো এই ধরনের লেখা কেউ চান না, পুরো রেফারেন্স দিতে হয়। ফলে লেখার স্টাইল পরিবর্তন হচ্ছে। স্টাইল এর অ্যাডভান্টেজ হচ্ছে কন্টেম্পোরারি হওয়া, রাইট? এই স্টাইলের সঙ্গে কিন্তু নলেজ প্রোডাকশনের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ এই নয় যে প্লেটো অ্যারিস্টটল যখন পুঁথি লিখেছিলেন তার তো কোনো রেফারেন্সিং ছিল না বা স্টাইল ছিল না বলে সেগুলো পড়বো না, ব্যাপারটা তা নয়। নলেজ প্রোডাকশনের সঙ্গে সম্পর্ক নেই। স্টাইল হচ্ছে একটা কন্টেম্পোরারিটি দেয়। সেই জন্যই একটা ভালো লাগে, একটা বাঁধুনি আসে, একটা স্ট্রাকচার আসে, এই আর কি। ঠিক আছে? হ্যাঁ স্যার, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ সিনট্যাক্স ইন লিটারেচার? আমি তো লিটারেচারের লোক নই, ফলে সিনট্যাক্স তো সবাই জানেন আপনারা, কিন্তু এর কোনো অ্যাডভান্টেজ বা এটা আমার পক্ষে বলা সম্ভব না। আমি লিটারেচারের লোক নই আর কি। কিন্তু সিনট্যাক্স আসলে একটা পার্ট অফ গ্রামার। ঠিক আছে? এই গ্রামার সেইটা সেন্টেন্স কনস্ট্রাকশনকে সেটা একটা জিনিস যখন আমরা এক্সপ্রেস করছি সেটাকে আরো সুসংহত করে, সেটাই সিনট্যাক্স। কিন্তু কোনো এর লিঙ্গুইস্টিক কোনো অ্যাসপেক্ট আছে কিনা সেটা যারা লিটারেচার লোক তারা বলতে পারবেন ভালো। আচ্ছা স্যার, আরেকটি প্রশ্ন এসেছে, অনিন্দ সুন্দর পান্ডা করেছেন। তাহলে আমরা বিষয় নির্দিষ্ট করার সময় মূলত কোন বিষয়গুলো বেশি প্রাধান্য দেব? বিষয় নির্দিষ্ট করার সময়, বিষয় মানে আমি ধরে নিচ্ছি গবেষণার বিষয়, তাই কি? নিশ্চয়ই তাই। গবেষণার বিষয় নির্দিষ্ট করার সময় যে বিষয়গুলো প্রাধান্য দেওয়া দরকার সেটা হচ্ছে, প্রথম যে বিষয়টা প্রাধান্য দেওয়া দরকার যে আপনার কোনটায় আগ্রহ আছে। অনেক সময় গবেষণার বিষয় ঠিক করার ক্ষেত্রে যিনি গবেষক তিনি তার টিচারের কাছে এসে বলেন, স্যার আমি কোন বিষয়ে গবেষণা করব। তা এটা তো সত্যি টিচারের বলার কথা নয়। আপনি কোন বিষয়ে আপনার জানতে বেশি আগ্রহ আছে সেটা আপনাকেই ঠিক করতে হবে। এটা প্রথম বিষয় একটা গবেষণা করতে যাওয়ার আগে, যে আপনি কোন বিষয়টা এক্সপ্লোর করতে আগ্রহী, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত, এইবারের প্রশ্ন যে সেই বিষয়টা নিয়ে গবেষণা করাটা, যারা গবেষক ছাত্র তাদের তো অত অভিজ্ঞতা থাকে না, তারা হয়তো একটা বিষয় বাছলো যে এই বিষয়টা খুব ভালো তার মনে হচ্ছে, কিন্তু সত্যি সেই বিষয়টা গবেষণা করা যাবে কিনা। অর্থাৎ তিনটে বিষয় আমরা দেখি একটা বিষয় গবেষণা করার ক্ষেত্রে। সেটা হচ্ছে কতটা সময় লাগবে এই গবেষণাটা করতে, কতটা পরিশ্রম হবে এই গবেষণাটা করতে, এবং কতটা খরচ হবে। এই তিনটে অ্যাসপেক্ট কিন্তু খুব জরুরি। অর্থাৎ গবেষণার বিষয় হিসেবে ভীষণ ভালো, কিন্তু সেই গবেষণাটা 3-4 বছরের কাজ নয়, সেই গবেষণা করতে 20 বছর লাগে, এমন একটা গবেষণার বিষয়। বা যে গবেষণাটা করছেন আপনি, সেই গবেষণাটা করতে বহু পয়সা খরচা হয়ে যাবে, সেটা আপনার পক্ষে করা সম্ভব না। কাজেই গবেষণার বিষয় আপনার যেটা আগ্রহ আসছে সেইটা দেখে নিন, যে সেইটা আপনার টিচারের সঙ্গে কথা বলে তার অনেক অভিজ্ঞতা আছে, যে সেই গবেষণাটা বিষয় হিসেবে যতই সেটা মনোগ্রাহী হোক, বিষয় হিসেবে সেটা যতই আকর্ষণীয় হোক, সেই গবেষণাটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট অর্থব্যয় এবং নির্দিষ্ট পরিশ্রমে করা সম্ভব কিনা। অর্থাৎ লেবার, কস্ট অ্যান্ড টাইম, these three factors are very important in topic selection. এরপরে তো আপনার বিষয়ের প্রতি আগ্রহ, সেই বিষয়টা
কন্টেম্পোরারি কিনা, সেই বিষয়টা বহু বহু আগে কাজ হয়ে গেছে কিনা, কাজ হয়ে গেলে নতুন আপনি কিছু অ্যাড করতে পারবেন কিনা, সেই বিষয়গুলো চিন্তার মধ্যে আনতে হবে। ঠিক আছে? আর স্যার পরবর্তী এটাই শেষ প্রশ্ন পিয়ালি মন্ডল করেছে, হুইচ টাইপ অফ লিটারেচার রিভিউ শুড বি ইউজড? লিটারেচার রিভিউ হুইচ টাইপ মানে এটা আমি ঠিক বুঝলাম না। লিটারেচার রিভিউ মানে একটি বিষয়ে যা কাজ হচ্ছে সেই বিষয়ে যা যা গবেষণা তথ্য প্রকাশ পেয়েছে, লেখা প্রকাশ পেয়েছে সবগুলোই। হ্যাঁ, এইবার যেটা আমরা করি, এই লিটারেচার আমরা সবগুলো পড়তে থাকবো। কি ধরনের পিএইচডি থিসিস এখন সুবিধা হয়ে গেছে, শোধ গঙ্গায় সমস্ত পিএইচডি থিসিসগুলো অ্যাভেলেবেল থাকে। পিএইচডি থিসিসগুলো আমরা দেখব, আমরা জার্নালে কি ধরনের ওই বিষয়ের ওপর লেখাগুলো এসছে দেখব। এরপর আমরা অন্যান্য বইয়ে কি ধরনের লেখায় ওই রিলেটেড হয়েছে, কি গবেষণা হয়েছে সেগুলো দেখব। এরপরে যেটা আমাদের করতে হয় সেটা হচ্ছে এই লিটারেচারগুলোকে হয় আমরা ক্রোনোলজিক্যালি অর্থাৎ আগে থেকে পরে, অথবা থিমেটিক্যালি সাজাই, এবং মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে একটা গবেষণার রিসার্চ গ্যাপ বের করা। অর্থাৎ এই যে লিটারেচার রিভিউটা আমরা করলাম, যে এক্সিস্টিং যে লিটারেচার মানে ওই বিষয়ে যা বইপত্র লেখা বেরিয়েছে সেইগুলো পর্যালোচনা করে আমরা তার মধ্যে গ্যাপ কোনটা, অর্থাৎ আমার গবেষণাটা কেন এই আর 10টা গবেষণার থেকে আলাদা, কোন জায়গাটা আমি কন্ট্রিবিউট করব, সেইটা নির্দিষ্ট করা জরুরি। লিটারেচার এর ক্ষেত্রে আমি বলি, আমরা যেমন থিসিস রিভিউ করব, সেরকম আমরা জার্নাল আর্টিকেল রিভিউ করব, সেরকম আমরা রিভিউ করব, বই রিভিউ করব, এডিটেড বই এবং অথর বুক রিভিউ করব, সবগুলো টাইপের রিভিউ করব। এক্ষেত্রে একটা কথা বলে দিই, জার্নাল রিভিউ এর ক্ষেত্রে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। বহু জার্নাল কিন্তু প্রিডেটারি জার্নাল আছে, যেগুলো সঠিক নয়, যে জার্নালগুলো অর্থাৎ ব্যবহার করা ঠিক নয়, সেটা আমাদের দেখে নিতে হবে যে জার্নালটা কিসে ইন্ডেক্সড কিনা, স্কোপাস আছে কিনা, ইউজিসি কেয়ার লিস্টে আছে কিনা, যে নাম করা হাউসগুলো, পাবলিশিং হাউসগুলো আছে, যেমন টেলর ফ্রান্সিস, যেমন এলসেভিয়ার, সেজ, অক্সফোর্ড, হ্যাঁ, এই ধরনের যে হাউসগুলো আছে, এখান থেকে যে জার্নালগুলো পাবলিশ হয় সেগুলো করলে আমাদের এই ভয় থেকে, অথবা ইউজিসি কেয়ার লিস্টে যে জার্নালগুলো আছে, আমাদের অনেক ভয় থেকে আমরা মুক্ত হয়ে যাব। কিন্তু প্রিডেটারি জার্নাল আমরা না ব্যবহার করাই ভালো। এক্ষেত্রে একটা ক্লু আমি দিতে পারি, আপনারা যখন বই পড়বেন বা জার্নাল পড়বেন, ভালো জার্নাল, এই এলসেভিয়ার বা সেজ বা স্প্রিঞ্জার বা অক্সফোর্ড, বিশেষ করে যারা সোশ্যাল সায়েন্সের তাদের বলবো, তারা টেলর ফ্রান্সিস, অক্সফোর্ড, সেজ, এখানে প্রচুর ভালো জার্নাল আছে। এবং এই ভালো জার্নালগুলোতে, মানে এই জার্নাল সবই ভালো এরা যারা বের করে, সেক্ষেত্রে সেখানে আপনারা দেখুন ওই রেফারেন্সে কোন কোন ধরনের লেখা আছে, সেইগুলো কিন্তু যে লেখাগুলো বারবার আসছে, সবাই রেফার করছেন, সেগুলো ভালো কাজ, সেগুলোকে আপনাকেও রেফার করতে হবে। এই একটা ক্লু আছে। আর থ্যাংক ইউ স্যার, খুব সুন্দর হয়েছে আজকের আলোচনা। সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আবারও স্যারকে ধন্যবাদ। শুভরাত্রি স্যার, থ্যাংক ইউ। আবারও কোনো এক সময় কোনো একটা টপিকের উপর আলোচনা হবে। ধন্যবাদ, নিশ্চয়ই। থ্যাংক ইউ স্যার।